দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর প্রথম যে চ্যাপ্টারটা মানে গিন্নি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি, সেই গিন্নি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। বদমেজাজি ও কটুভাষী শিবনাথ পণ্ডিতকে দেখলেই বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। মানে শিবনাথ পণ্ডিতকে দেখা মাত্রই বালকদের অন্তরাত্মাটা শুকিয়ে যেত, কারণ তার চেহারা ছিল ভয়ঙ্কর। মানে ভয়ঙ্কর বলতে বলে রাখি কেমন ভয়ঙ্কর। তার চুল ছিল ছাটা এবং একটা টিকি ছিল হ্রস্ব এবং গোঁফদাড়িগুলো ছিল কামানো। তো স্বাভাবিকভাবেই তাকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। শিবনাথ পণ্ডিতকে দেখলে যেহেতু বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত এবং সবাই শিবনাথ পণ্ডিতকে এড়িয়ে এড়িয়ে চলতেন, এই কারণে শিবনাথ পণ্ডিতের অভিযোগও কিছুটা কিন্তু কম ছিল না। তার অভিযোগ ছিল মূলত বালকরা তাকে দেবতার মতো শ্রদ্ধা করে না কেন। আরে দেবতার মতো শ্রদ্ধা তখনই করবে যখন তার চেহারা ছবি সুদর্শন হবে, এবং চেহারা ছবিটা বড় কথা নয়, মানে তার আচার ব্যবহার এবং আরো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি যখন সুন্দর হবে তখনই তো বালকরা তাকে শ্রদ্ধা করবে। তো যাই হোক, শিবনাথ পণ্ডিতকে বালকরা শ্রদ্ধা করতো না। শুধুমাত্র একটি দেবতার সাথে শিবনাথ পণ্ডিতের মিল পাওয়া যেত, সেটি হলো যম দেবতা। শিবনাথ পণ্ডিতের সাথে যম দেবতার মিল আমরা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি। দেখো, যম দেবতা হলো সাধারণত মৃত্যুর দেবতা। এই কারণেই যম দেবতাকে সবাই, মানে শুধু ছাত্রছাত্রীরা না, সকলেই কিন্তু ভয় পেয়ে থাকে। আর এই কারণেই শিবনাথ পণ্ডিতের থেকে, যেহেতু যমের সাথে মিল রয়েছে, সাদৃশ্য, শিবনাথ পণ্ডিতের থেকে সবাই এড়িয়ে এড়িয়ে চলতেন, মানে চলতো অ্যাকচুয়ালি। আর আরেকটা কথা বলে রাখি, শিবনাথ পণ্ডিতের ব্যবহারও কিন্তু ভালো ছিল না। আমরা সাধারণত পশুদের মধ্যে দেখতে পাই যার হুল রয়েছে তার দাঁত নেই। মানে সাপোজ ধরো মশা, মশার তো হুল রয়েছে কিন্তু মশার তো দাঁত নেই। মানে মারলে একদিক থেকেই মারবে হুল দিয়ে। এবার মনে করো যার দাঁত আছে, বাদর, কুকুর, হাবিজাবি, ওদের আবার হুল নেই, মানে কামড়ালে একদিক থেকে কামড়াবে। কিন্তু শিবনাথ পণ্ডিতের হুল এবং দাঁত দুটোই একসাথে লক্ষ্য করা যেত। এবার তোমরা বলতে পারো কিভাবে? দেখো কিভাবে বলে দিচ্ছি। শিবনাথ পণ্ডিত একদিকে যেমন কিল চর চাপড় মারতেন, মানে ঠাপাস ঠাপাস করে মারতেন, তার সাথে এমন বাক্যবাণ ছাড়তেন, মানে তীব্র বাক্য জ্বালায় বালকদের অন্তর্দেহ, মানে ভেতরের যে মন রয়েছে, কচি মন, সে মনে গিয়ে লাগতো ভাষাগুলো, এবং সেই ভাষাগুলো ছিল গালি মিশ্রিত ভাষা, মানে কটু ভাষা ছিল। মানে একদিকে তিনি কিল চর চাপড় মারতেন, অন্যদিকে তিনি কিন্তু প্রচন্ড গালি বর্ষণও করতেন। তো স্বাভাবিক কারণেই তার হুল এবং দাঁত দুটোই লক্ষ্য করা যেত। এছাড়াও শিবনাথ পণ্ডিতের আরেকটি বাজে অভ্যাস ছিল, মানে বদ অভ্যাস বলতে পারো, যেটি ছাত্রদের খুবই খারাপ লাগতো। সেটি কি? সেটি হলো শিবনাথ পণ্ডিত সকল ছাত্রদের, মানে যাকে যাকে তার পছন্দ না অ্যাকচুয়ালি, সেই সকল ছাত্রদের তিনি নামকরণ করতেন, নতুন নতুন নামকরণ। এবার নামকরণ ব্যাপারটা তোমাদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু না, নামকরণ ব্যাপারটা অত্যন্ত ভয়ানক ব্যাপার। কারণ তোমার বাবা মা ভালোবেসে তোমাকে যতই খারাপ নাম রাখুক না কেন, তোমাকে কেউ যদি এখন একটা সিনেমার হিরোর কোনো নামও দিয়ে দেয়, সেই নামটাও কিন্তু তোমার পছন্দ হবে না। মানে সাপোজ ধরো কারো নাম যদি ভূতনাথ হয় এবং তাকে যদি আমরা ভালোবেসে নলিনীকান্তও বলি, মানে ভূতনাথের থেকে নলিনীকান্ত তো অবভিয়াসলি ভালো নাম, তো তাকে যদি নলিনীকান্তও বলে থাকি, তাতেও কিন্তু তার সেই নামটি পছন্দ হবে না। কারণ তার বাবা মা তাকে ভূতনাথ নামটি দিয়েছিল, আর এই ভূতনাথ নামটিতেই সে কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো কাজেই শিবনাথ পণ্ডিতের যে নামকরণের যে ব্যাপারটি চলে আসলো, এটাও কিন্তু ছাত্রদের নতুন ভাবে পীড়ন করতেন। ক্লাসের মধ্যে, মানে ছাত্রভিত্তিক ক্লাসের 2-3 শ্রেণীর নিচে, এটা প্রথমে বলতে হতো, সরি মিস্টেক হয়ে গেছে। তো ছাত্রভিত্তিক ক্লাসের 2-3 শ্রেণীর নিচে একটা ছেলের নাম ছিল শশী শেখর। তো শশী শেখর কি ভুল করেছিল সেটি আমরা জানা নেই বা গল্পেও বলা নেই, কিন্তু এই শশী শেখরের নাম শিবনাথ পণ্ডিত দিয়েছিল ভেটকি। দেখো, ভেটকি মাছ খেতে হয়তো ভালো, কারণ ভেটকি মাছ দিয়ে অনেক রকম ফিশ ফিঙ্গার, ফিশের যাবতীয় সমস্ত কিছু হয়, মানে আইটেম। কিন্তু ভেটকি মাছের দামও প্রচুর। তবুও ভেটকি মাছ দেখতে কিন্তু খারাপ। আশা করি তোমরা অনেকেই দেখছো, আবার অনেকেই দেখোনি। তো ভেটকি মাছের পেটটা হয় একটু ফোলা, মাথাটা হয় একটু চিকন, লেজের দিকটা হয় চিকন, মানে পেটটা ফুলা, এরকম শেপটা এরকম,
দুদিকটা চিকন, মাঝখানে খোলা। তো এবার ভেটকি মাছের নাম অনুসারে শশী শেখরের নাম দিয়ে দিল শিবনাথ পণ্ডিত ভেটকি। এইবার শশী শেখরের তো সেটা মনে আঘাত লেগে গেল, কারণ স্বাভাবিকভাবেই তার মনে আঘাত লাগার কারণ তার শরীরের সাথে সাযুজ্য রেখেই তার নামটা রেখেছিল ভেটকি। হয়তো শশী শেখরের পেটটা একটু ফোলা ফোলা ছিল, কাজেই ওই কারণেই হয়তো তার নামটা ভেটকি নামকরণ করেছে। তো যাই হোক, এবার গিন্নি নামটা আমাদের পরে আসছে, মানে শশী শেখরের নাম যে ভেটকি করা হয়েছিল সেইটা যখন তাকে দেওয়া হলো, শশী শেখর কিন্তু মনে প্রাণে একটু ভেঙে পড়লেন। কিন্তু শিবনাথ পণ্ডিতের বিরুদ্ধে তো কথা বলা যাবে না, তিনি তো পণ্ডিত মশাই, তার বিরুদ্ধে কিছু না বলতে পেরে শশী শেখর কিন্তু ব্যাপারটা মনে মনে চেপে রইল এবং মনে কিন্তু সে তীব্র কষ্ট পেয়েছিল। ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে একটি বালকের নাম ছিল আশু। গল্পটির নায়ক হচ্ছে আশু। আশু খুবই শান্ত স্বভাবের ছেলে, তার কারো সাথে কোনো ঝামেলা নেই। ক্লাসের মধ্যে হয়তো সবচেয়ে ছোট এবং সে বাচ্চা বাচ্চা দেখতে আর কি। তো সে ছিল চুপচাপ, কারো সাথে বেশি কথাও বলতো না, সব সময় পড়াশোনায় মনোযোগ দিয়ে করতো, মানে ভালো মোট কথায়। সে চাইতো না যে তারা যে বড় লোক বা তাদের যে আভিজাত্যপূর্ণ জীবনযাপন আছে সেটা কেউ জানতে পারুক। আর আশুর আরেকটা দিক আমি বলে রাখি, আশুকে বাড়ি থেকে টিফিন দিত না। স্কুলে যখন টিফিনের পিরিয়ডের যখন বেল পড়তো তখন একটা দাসী তার জন্য পত্র পুটে করে, মানে অল্প করে পাতায় করে গুটিকতক মিষ্টান্ন এবং কাঁসার একটা ঘটিতে করে সামান্য একটু জল নিয়ে ক্লাসে প্রবেশ করত। এটাতে আশুর ভীষণ বিপত্তি ছিল, মানে আপত্তি ছিল অ্যাকচুয়ালি। আশুর এটা আপত্তি থাকার কারণ সে চাইতো না যে ক্লাসের অন্যান্য বালকদের মতো তাকে কেউ আলাদা করে দেখুক, মানে অন্যান্য বালকদের সাথে সে একত্রে থাকতে চাইতো। সে চাইতো না যে সে যে বাবা মায়ের ছেলে, সে যে ভাই বোনের ভাই, একটা স্পেশাল কিছু, সেটা যাতে কেউ না বুঝতে পারে। তো এবার স্বাভাবিকভাবেই দাসীটা এসে যখন খেতে দিত, তাড়াতাড়ি একটু খেয়ে নিয়ে তাড়াতাড়ি দাসীটাকে সে জিনিসগুলো ফিরিয়ে দিত এবং দাসী কখন ব্যাক করে চলে যাবে এটাই সে চাইতো মনে প্রাণে। দাসী চলে গেলে সে যেন বেঁচে যায়। এবার এই শান্তশিষ্ট স্বভাবের ছেলে আশু, তার নামকরণ করলো গিয়ে গিন্নি। কেন নামকরণ করলো গিন্নি? তার পিছনেও একটা বড় ইতিহাস রয়েছে। শিবনাথ পণ্ডিত তো এমনি এমনি নামকরণ করেননি গিন্নি, নামকরণের পেছনে একটা বড় ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা নিয়েই আমরা এখন আলোচনা করব। তাহলে ইতিহাসটা নিয়ে এবার আমরা আলোচনা করি। দেখো, একদিন গ্রহণের ছুটি ছিল, মানে গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ে ছুটি ছিল। এবার আশুর বাড়িতে আশুর বোন রয়েছে, ছোট্ট একটি ভগিনী রয়েছে, এবং সেই ভগিনীর সাথে আশু কি করবে, সারাদিন খেলছে। এবার বোন যেহেতু ছোট, তারা পুতুলের বিয়ে বিয়ে খেলছে, এবং সেই সময়টাতে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, এবং বৃষ্টি পড়ার জন্য তারা কিন্তু বাড়ির গাড়ি বারান্দা, মানে যেটা ভেতরে শেডের নিচে, সেই শেডের নিচে বাড়িতেই খেলাধুলা করছিল, পুতুলের বিয়ে। এবার আশু তো বোনকে দিয়ে নানা ফাই ফরমাস খাটাচ্ছে, প্রচন্ড এটা ওটা বলছে, এটা কর ওটা কর। এইবার একটা জায়গায় গিয়ে আটকে গেল। প্রশ্ন হচ্ছে, বিয়ে তো ঠিকই আছে, পুতুলের বিয়ে, বিয়ে উপলক্ষে এবার তো পুরোহিত লাগে। পুরোহিত কাকে করা হবে? বোনকে দায়িত্ব দিল, বুনু পুরোহিত খোঁজো। এবার বোন তো কাউকে চেনে না, ছোট বাচ্চা, সে গিয়ে গেটের বাইরে দেখছে 2-4টা লোক তাড়াহুড়ো করে বাড়ির সামনে দিয়ে মানে চলে গেল রাস্তা দিয়ে, কেউ তো দাঁড়াচ্ছে না। একটি লোক গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়েছিল। এবার ওর বোন তো চেনে না কাউকে, সেই ভদ্রলোককে গিয়ে ওর বুনু পুতুল বিয়ের পুরোহিত হবার প্রস্তাব দেয়। ওর বোনের কিন্তু আগেই বলে রাখি, ওর বোন কিন্তু চিনতো না। সেই ভদ্রলোককে গিয়ে পুতুলের বিয়ের পুরোহিত হওয়ার প্রস্তাব দেয়। এবার আশু হঠাৎ করে সেখানে গিয়ে দেখতে পায় যে সেই শেডের নিচে শিবনাথ পণ্ডিত দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জন্য, মানে বৃষ্টির জন্য বাড়ি যেতে পারেনি, সেখানে কিন্তু অপেক্ষা করছিল। আর তো আশুকে পায় কে? আশু শিবনাথ পণ্ডিতকে দেখা মাত্রই বাড়ির ভেতরে দৌড়, সেদিনকার মতো খেলাধুলার পাঠ চুকে গেল। এবার বুনু তো বুঝতে পারলো না সঠিক যে কি হলো ব্যাপারটা। যাই হোক, শিবনাথ পণ্ডিত চলে গেল, আশুও বাড়িতে ফিরে আসলো। তারপরের দিন যখন আশু ধীরে ধীরে ক্লাসে প্রবেশ করছিল, মানে তার একটু দেরি হয়ে গেছিল বরং সেদিন ক্লাসে যেতে, তো আশু ধীরে ধীরে ক্লাসে প্রবেশ করছে, আর শিবনাথ পণ্ডিত আগে থেকে ক্লাসে ঢুকেছিল, মানে প্রবেশ করেছিল।
তখন শিবনাথ পণ্ডিত সবাইকে দেখিয়ে বলল, শোন, তোরা সবাই শোন, ওই যে গিন্নি আসছে। মানে আশুকে দেখিয়ে বলল, ওই যে গিন্নি আসছে। এবার প্রত্যেকটা বালকের ওই দিকেই অ্যাটেনশনটা চলে গেল, মানে নজরটা আশুর দিকেই চলে গেল। এবার সবাই হা করে দেখছে, এবং আশু তখন কি করবে? তোমার দিকে তুমি একটু ভাবো না, স্বাভাবিকভাবেই তোমাদের দিকে যখন ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি অ্যাটেনশন দিয়ে তাকিয়ে থাকে, তখন তোমাদের লজ্জা লাগবে না? স্বাভাবিকভাবেই সবারই লজ্জা লাগবে, সবাই যদি আমার দিকে তাকিয়ে থাকে। তো এই কারণেই আশু কিন্তু লজ্জিত মুখে ক্লাসে প্রবেশ করলো এবং চুপচাপ বসে থাকলো। এই যে শিবনাথ পণ্ডিত সামান্য একটু উস্কে দিয়ে গেল বাচ্চাদের, এরপর তো বেল পড়লো, যথারীতি তারা ক্লাস থেকে চলে গেল। শিবনাথ পণ্ডিত তিনি তো গিয়ে মজা করে তামাক খেতে শুরু করলেন। টিফিন খেয়ে তামাকে টান দিতে শুরু করলেন। আর এই দিকে ছেলেপেলেগুলো আশুকে ঘিরে গিন্নি গিন্নি বলে তাকে ডিস্টার্ব করা শুরু করে দিল, মানে গিন্নি গিন্নি বলে তাকে খেপানো শুরু করে দিল। আশু কিন্তু তার এই গিন্নির নামটা প্রথমে একটু মেনে নিয়ে, মানে হালকা ভাবে নিয়ে, ছেলেপেলেদের সাথে যারা তাকে খেপাচ্ছিল তাদের সাথে মিশে গিয়ে একটু হাসি ঠাট্টার সুরেই কিন্তু নিতে চাইলো ব্যাপারটা। ঠিক এই মুহূর্তে যখন তার দাসী কিছুটা পত্রপুটে কিছু খাবার, মানে মিষ্টান্ন এবং জল নিয়ে প্রবেশ করলো, তখন কিন্তু আশুর আর চোখের জল কিন্তু বাদ মানলো না। সে কিন্তু কেঁদে ফেললো, এবং তার মনে হলো যে কোন কুক্ষণেই বা কি করতে যে সে বোনের সাথে এই পুতুল বিয়ে খেলছিল। দেখো, আশু হয়তো এখন অনেক বড় হয়ে গেছে, বা যারা যারা ক্লাসে পড়েছিল, বা কারণ গল্পটা তো অনেকদিন বাদে লেখা, তো ওরা তো এখন আশা করি অনেক বড় হয়ে গেছে। কিন্তু আশুর জীবনে এই যে ঘটে যাওয়া ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু তার সারা জীবন মনে থাকবে, এবং তার মনে থাকবে শিবনাথ পণ্ডিতকেও, যে সে তাকে এই গিন্নি নামকরণটা করেছিল। এবং তার এটাও মনে থাকবে যে কি করতে যে আমি বোনের সাথে সেদিন পুতুল বিয়ে খেলছিলাম। এই যে ঘটনাটা, এই ঘটনাটা একটা ইতিহাস হয়ে কিন্তু থেকে গেল। দেখো, এবার একটু সমালোচনা না করলেই নয়। এই যে গিন্নি, এই গিন্নি গল্পটা হলো পিওর, একদম সম্পূর্ণ শিশু মনস্তত্ত্বের গল্প। দেখো, আমার তো মনে হয় এই যে আশু যে গিন্নি নামকরণটা করেছিল, এতে কোনো যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা নেই। মানে শিবনাথ পণ্ডিত দিতে হয় একটা নাম, দিয়ে দিছে, মানে শাস্তি দিতে হবে, আমি দিয়ে দিলাম। কেন দিলাম, এতে তার মনে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা আমার চিন্তা করার দরকার নেই। তো একটা শিক্ষক, সে যখন ছাত্রদের মানসিকতা বুঝে তাকে পড়াবে না, বা তাকে ট্রিট যেভাবে করবে না, তার মানসিকতা বুঝেই তো শিক্ষককে চলতে হবে। এবার শিবনাথ পণ্ডিত কি প্রভাব বিস্তার করার চেষ্টা করতে সব সময়, কিন্তু প্রভাব বিস্তার করলেই তো তার মনে জায়গা পাওয়া যায় না। তার মেন্টালি একটা যে স্যাটিসফ্যাকশন, মানে একটা শিক্ষকের কাছ থেকে সে কতটুকু পেয়ে, ভালোবাসা পেয়ে তাকে তার মনে জায়গা করে দিবে, সেই জায়গাটা তোমাকে ধরতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে। শিবনাথ পণ্ডিত কিন্তু এটা কখনোই করার চেষ্টা করেনি। তিনি একটা প্রভাব বিস্তার করে ছাত্রদের উপরে তিনি নিজের আধিপত্য বিস্তার করতেন। দেখো, শিবনাথ পণ্ডিতের যদি সামান্য শিশু মনস্তত্ত্ব সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে আশুর তিনি গিন্নি নামকরণ কখনোই করতেন না। একটা শিক্ষকের তাই অবশ্যই মনে রাখা উচিত, শিক্ষাদান হবে খেলার ছলে, কখনোই পীড়ন করে শিক্ষাদান করা অসম্ভব। তো এই ছিল আমাদের গিন্নি গল্পের বিষয়বস্তু, এবং শেষের দিকে আমি একটু সমালোচনা করেই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরো বেশি করে সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, গুড বাই।